তুমি দুষ্টুমি করেছো, তাই পাপা বকা দিয়েছে। পাপা সরি মা। পাপা সারা রাত ঘুমাতে পারেনি, তারপর তুমি কাঁচা ঘুম ভেঙে দিয়েছো, তাই পাপা রেগে গিয়েছিল একটু। ছোট্ট একটু কৈফিয়ত নিমিষে উধাও হয়ে গেল নায়েলের সব ভয়। সে আহ্লাদে বাবার গলা জড়িয়ে ধরে বলল, ইটস ওকে। তুমি কি তবে এখন আমায় নিয়ে শপিংয়ে যাবে? কিছু ডল কিনে দিবে? মামা বলেছিল তুমি আমায় গিফট কিনে দিবে। আমি কিনে আনবো তোমার জন্য ডল, ঠিক আছে। ইমরোজ মেয়েকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কিন্তু আমি তোমার সাথে যেতে চাই। নায়েলের কণ্ঠ উপেক্ষিত হয়। অপর পাশে সিঁড়ি থেকে ছোট ভাইকে নামতে দেখে ইমরোজ এরোজের পথরোধ করে দাঁড়ায়। আপাদমস্তক দেখে বলে, হঠাৎ দেশে আসলি, কাউকে জানাবি না কেমন আছিস? এরোজ নিজের গতি থামাতে নারাজ। সে চলতে চলতে ভারী অনমনীয় রুক্ষ কণ্ঠে জবাব দেয়, বেঁচে আছি। ইমরোজ রেগে গেল এমন জবাবে। সে পেছন থেকে রাগান্বিত স্বরে বলল, আচার আচরণ তো আগের মতোই আছে দেখছি। এত বছর পরে এসে বড় ভাইয়ের সাথে এটুকু সুন্দর করে কথা বলতে কিসের এত সমস্যা তোর? ছেলেদের তর্কে নির্জনা বেগম নম্র দৃষ্টি ফেললেন। ইমরোজকে শান্ত করে বললেন, ও শরীর ভালো না ইমরোজ, কথা বাড়িও না। তোমরা বড় হয়েছ কেন যেন ছোটদের বুঝিয়ে শুনিয়ে সঠিক পথে আনতে পারো, তাই না? সেখানে যদি এমন রাগ দেখাও তবে কিভাবে হবে? তোমার ছেলে কারো কথা শুনে না আম্মা। এত বছর পর এসেছে, জিজ্ঞাসা করেছি কেমন আছিস, সে বলে বেঁচে আছে। এটা কোন ধরনের জবাব হলো? এরোজ প্রতিক্রিয়াহীন থমথমে মুখে টেবিলে বসলেন। নির্জনা বেগম এগিয়ে যায়, নিজেই ছেলেদের জন্য খাবার বাড়তে লাগলেন। ইমরোজ ও নায়েলকে নিয়ে বসে, তবে এতটুকু সময় ভাই ভাইয়ে কোনো কথা হয় না। ওকে তো টিচাররা আগেই প্রশ্ন বলে দেয়। ওর বাবা এই প্রতিষ্ঠানের কমিটি না, আমরা সব জানি। নয়তো প্রতি বছর কেউ ফার্স্ট হতে পারে না। নিজের ক্লাস ফেলোদের এমন মন্তব্যে বেঞ্চিতে বসা তানশানের চোয়াল শক্ত হয়ে গেল রাগে। নাকের ডগা লাল হয়ে উঠেছে, কান দুটো লাল হয়ে উঠেছে অচিরে। তার বেঞ্চের ঠিক সামনে দাঁড়িয়ে থাকা তার 4-5 জন এমন মন্তব্য করছে, সাথে নিন্দার উপহাস তো আছে। তবুও তানশান অনর নিরুত্তর বসে থাকে। ক্লাসের ঠিক লাস্ট বেঞ্চিতে ঝিমুনি দিয়ে বসা মেয়েটির কর্ণদ্বয় হতচকিত হলো এমন মন্তব্যে। সে তরাক চোখ মেলে তাকায় একদম সামনের বেঞ্চে চুপ করে বসে থাকা ছেলেটার দিকে। পরপরই ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তার সামনে দাঁড়িয়ে থাকা ক্লাস ফেলোদের দিকে। হড়বড়িয়ে বেঞ্চ ছেড়ে উঠে সে এক প্রকার তেড়ে যায় নিজের ক্লাস ফেলোদের কাছে। সাজালো কণ্ঠে বলল, কি বলবে? হ্যাঁ, এত পড়াশোনা পরে কিনা শেষ পর্যন্ত এই কথা শুনতে হলো? অবশ্য তোরা তো টুকলি করে কোনো মতো পাশ করা ছাত্র, তোরা কি করে জানবি পড়াশোনা করে ফার্স্ট হওয়ার অভিজ্ঞতা? তোদের তো এই যোগ্যতা আর অভিজ্ঞতা একটাও নেই। ছেলেগুলো দাঁত কিরমির করে তাকায় চপল তেজি মেয়েটার দিকে। মেয়েটা তাদের ক্লাস ফেলো। তারাও পাল্টা প্রত্যুত্তর করে বলল, আমরা তো তাও কোনোভাবে পাশ করি, তুই কি করিস? তুই তো পাশ করতেও পারিস না, প্রত্যেকবার ফেল করিস। এই, আমি পাশ করি না ফেল করি তাতে তোর কি? হ্যাঁ, তুই কি আমায় খাওয়াস নাকি পড়াস? এখানে কথা হচ্ছে টমাটোকে নিয়ে। আমরা আর ওর মাঝেই সীমাবদ্ধ থাকি, সেটাই ভালো হবে তোদের জন্য। আমাকে মাঝে টানলে তুই আজ আর বাড়ি যেতে পারবি না। সুনায়রা উচ্চস্বরে খেকিয়ে উঠল। সহসা চুপ করে গেল ছেলেগুলো। এই মেয়েটি আস্ত একটা গুন্ডি, আর তার এই গুন্ডাগিরি আরও জোরদার হয় ওর পালোয়ান ভাইয়ের কারণে। ওর পালোয়ান বড় ভাই এই প্রতিষ্ঠানেরই একজন ছাত্র, অনার্সে পড়ে, স্বনামধন্য পরিবারের সন্তান। যেমন তার স্বাস্থ্য তেমন তার মারের ধরন। এর জন্যে মূলত মেয়েটার এত দাপট। সুনায়রা পুনরায় শুরু করলো, কি বলছিলি যে টিচাররা ওকে আগে থেকে প্রশ্ন বলে দেয়, তাই না? যদি দিয়েও থাকে তাতে তোর চুলকানি কোথায়? তুইও প্রশ্ন নিয়ে ফার্স্ট হয়ে দেখা। পরপরই চেঁচিয়ে বলল, এই, তুই জানিস ও কি পরিমাণ পড়াশোনা করে? ওর এই পড়াশোনার কারণে আমি আজ এই সায়েন্স নামক ফাঁসির দড়ি গলায় নিয়ে চলছি। ওর এই পড়াশোনার কারণে আমি আজও সিঙ্গেল। একটা বার আমার দিকে চোখ তুলে তাকায় না এই বই নামক সতীনের কারণে। সেখানে কিনা তোরা এমন অপবাদ দিতে আসছিস? জলে তোদের আয়, আমি কমিয়ে দেই তোদের জ্বলন।
সুনায়রা চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো এ ছেলেগুলো কেটে পড়ার প্রয়াসে মগ্ন, তবুও যেতে হার না মেনে বলল, তোকে কি ওর নিজের বডিগার্ড হিসাবে রেখেছে? ও কেমন ছেলে? আদৌ ছেলে নাকি অন্য কিছু? ভীতু। ওরে, তোদের সাহস থেকে আমি অবাক হচ্ছি। তোদের আজ সুস্থ সবল বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, তাই না? আমি ভাইজানকে তোদের নাম বলবো। শুনে রাখ, আমাদের তোর সাথে কোনো ঝামেলা নেই। তাহলে তুই কেন বারবার আমাদের মাঝে আসিস? একটা ছেলে মিয়ে যাওয়া কণ্ঠে বলল। সুনায়রা কোমরে হাত দিয়ে এক হাতে তানশানকে দেখিয়ে বলল, ওর ঝামেলা মানেই আমার ঝামেলা, এই কথাটা মাথায় রাখবি। ও কাউকে কিছু বলে না দেখে তোরা যা ইচ্ছা তাই করবি। এরপর থেকে ওর ধারের কাছেও যেন আমি আর তোদের না দেখি, তাহলে পরের বার তোদের পা ভেঙে হাতে ধরিয়ে দিব। ছেলেগুলো সুনায়রার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে চলে যায় সেখান থেকে। সুনায়রা রাগে ফোঁসফোঁস করতে করতে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় তানশানের দিকে। তানশান তখনও নীরবে একাগ্রচিত্তে বইয়ের দিকে তাকিয়ে আছে। সে রাগান্বিত কণ্ঠে বলল, এই টমেটো, তুই কোন মাটি তৈরি মানুষ? এঁটেল মাটি নাকি চীনা মাটি? ছেলেগুলো তোকে এভাবে বাজে কথা বলল, আর তুই একটা টু শব্দ পর্যন্ত করলি না। তুই কেন ওদের মিথ্যা কথা মাথা পেতে মেনে নিবি? জোর গলায় কিছু বলতে পারলি না? মানে ভদ্রসভ্য হওয়ার একটা লিমিট থাকা দরকার। এত ভদ্র হলে সকলে অ্যাবনর্মাল বলবে তোকে, অন্তত আমি তো বলবো। তানশান বই থেকে চোখ তুলে তাকায় সুনয়রার দিকে। তা দেখে সুনয়রা ফোঁস করে লম্বা নিঃশ্বাস ত্যাগ করে বলল, যাক বাবা, তুই একটু তাকিয়েছিস, তাতেই আমি ধন্য। আমায় দেখাচ্ছে কেমন? এতদিন আমায় মিস করেছিস নিশ্চয়। আমি কিন্তু খুব মিস করেছি। কোথাও বেড়াতে যাইনি, শুধু অপেক্ষা করছি কখন স্কুল খুলবে আর তোর টমেটোর মতো মুখটি দেখবো। আজ থেকে শান্তি লাগছে। তানশান শব্দ করে বইটা বন্ধ করলো। সুনয়রার চোখে চোখ রেখে বলল, এরপর থেকে তোমাকে যেন আমি আমার আশেপাশে তো দূর, আমার কোনো ঝামেলার মাঝেও যেন না দেখি। যদি দেখি তবে আমি টিচারের কাছে তোমার নামে বিচার দিতে বাধ্য হব। বলেই তানশান ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। সুনয়রা কোমরে হাত দিয়ে অবাক কণ্ঠে বলল, যা বাবা, আমার গুরু আমাকে বলে চোর? কার জন্য কি করলাম? যার উপর রাগ দেখানো তা না দেখিয়ে আমার উপর রাগ দেখায়। ভেবেছিলাম একটু সুন্দর করে কথা বলবে, অসহ্য। আমার কপালটাই পোড়া, ভাল লাগে না কিছু। সুনয়রার ত্যক্ত কণ্ঠ। তার অবুঝ মন ক্লাসের এই টপ বয়ের জন্য বেহায়াপনা করে। তার কোনো কথা শোনে না। মনের উপর কারোর জোর চলে না, সেও করে না। তাই মনের সাথে সাথে সেও বেহায়াপনা করে। যে বেহায়াপনা করতে করতে সে আজ সায়েন্স নামক জেলখানায় আটকে পড়েছে। হ্যাঁ, এই আল্লাহ, তার কি হবে? পড়াশোনা আর সে দুঃসম্পর্কের আত্মীয় যে। আকাশ পাতাল চিন্তা নিয়ে সুনয়রা মাথা চুলকাতে লাগলো। তার বেহায়াপনা খুব ভারী হয়ে পড়ছে তার উপর। তানশান যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেটা স্কুল অ্যান্ড কলেজ। তপবন ঠিক করলো রূপকথাকেও এখানেই ভর্তি করাবে। আগামী সপ্তাহের মাঝে রূপকথার বোর্ড চেঞ্জ করা হয়ে যাবে। তার কথা বলা শেষ, এখন শুধু কার্যক্রম শেষ হলেই হলো। আজও খুব একটা ক্লাস হলো না তানশানের। সে ক্ষিপ্র গতিতে এগিয়ে আসে বাবার গাড়ির কাছে। ক্ষিপ্র হাতেই গাড়ির দরজাটা খুলে সিটে বসে। গাড়ির দরজা সশব্দে লাগাতে তপবন ফোন থেকে চোখ তুলল। ছেলের হম্বিতম্বি আর লালচে বরণ ধারণ করা নাক কান স্পষ্ট ইঙ্গিত করছে ছেলে রেগে আছে। সে ফোন রেখে দিয়ে সাথে করা আনা জুসের বোতলটা এগিয়ে দেয় তানশানের দিকে। বাবার দিকে না থেকে তানশান জুসের বোতলটা নেয়। স্ট্রটি মুখে ঢুকে বাহিরের দিকে তাকিয়ে বসে রইল। তপবন সেদিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে শুধায়, কিছু হয়েছে? রেগে আছো কেন? তানশান দৃষ্টি অনড় রেখে থমথমে গলায় জবাব দেয়, কিছু না। পাপার কাছে লুকাচ্ছ? আমি অন্যভাবে হয়তো জানতে পারবো, কিন্তু সেটা খুব একটা শ্রুতিমধুর হবে না আমার জন্য। বাবার গম্ভীর গলায় তানশান স্থবিরতা ভেঙে নড়ে চড়ে বসলো। থমথমে গলায় রাগ ঝেড়ে বলল, ক্লাসের কয়েকজন ছেলে বলে আমি নাকি আগে থেকে প্রশ্ন পাই, তাই প্রত্যেকবারই ফার্স্ট হই। আমার বাবা স্কুলের কমিটি দেখে টিচাররা আমায় প্রশ্ন দিয়ে দেয়। তাতে রাগ করার কি আছে? বাবার নির্লিপ্ত শান্ত কণ্ঠে তানশান অবাক হয়ে গেল। অবাক কণ্ঠে শুধায়, রাগ করার কিছু নেই। না। কেন? কেন রাগ করব না? কেন রাগ করবে এটা বলো। তারা আমার নামে মিথ্যা কথা বলছে আর আমি রাগ করব না? না, করবে না। তপবন ছেলের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। তানশান জেদি গলায় বলল, কেন করব না? তুমি বলো, তুমি এমন কি করেছো? বাবা কি এমন কিছু করেছে?
না, কখনোই না। তানশানের দৃঢ় কণ্ঠে তপবন হাসলো। গাড়ি ইউটার্ন নিতে নিতে বলল, সেটাই, তুমি যখন জানো তুমি এমন কিছু করনি, আমি জানি আমি এমন কিছু করিনি। সৃষ্টিকর্তা জানে তুমি কখনো এমন কিছু করেন, তোমার টিচারও এমন কিছু করেনি। তারা জানে তুমি কতটা মেধাবী। আর কি প্রয়োজন বলো? কে কি ভাবলো তাতে কি আসে যায়? তাদের জানার প্রয়োজন তারা জানলেই হবে। এমন অবস্থায় তোমার রাগ হওয়াটা কি বোকামি নয়? বাবার কথায় তানশান নিরুত্তর রইল। তবে তখন আর তার মাঝে রাগের দেখা গেল না। তপবন মৃদু হেসে শুধায়। তাদের সাথে খারাপ ব্যবহার করেছো? না। তানশান মাথা নেড়ে বলল। তপবন মাথা নেড়ে বলল, গুড। শাস্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। যারা খারাপ কাজ করে তারা ফলও পায়, তাই সব রাগ কষ্ট তার উপর ছেড়ে দাও, সে সামলে নেবে। তানশান মাথা নেড়ে সায় জানায়। স্ট্রটি মুখে ঢুকে পুনরায় মগ্ন হয় নিত্য পরিচিত জায়গাগুলো দেখতে। তানশানকে গেটের কাছে নামিয়ে দিয়ে তপবন সেখান থেকে আবার অফিসের উদ্দেশ্যে চলে যায়। ছেলেকে কখনো ড্রাইভারের ভরসায় ছাড়ে না, কারণ ড্রাইভারের উপর ছাড়লেই ছেলে ড্রাইভারকে ভুলিয়ে KFC নয়তো রুবার্স ক্যাফেতে চলে যাবে আর আনহেলদি খাবার খাবে, যেগুলো কোনো এক স্পেসিফিক সময়ে সে খেতে অ্যালাউ করে। তানশান চটজলদি পোশাক ছেড়ে নিচে নামে সোজা রান্নাঘরে ঢুকে ব্যস্ত কণ্ঠে বলে, মেজমা, কিছু খাবার বানিয়ে দাও। রূপকথা ঘাড় ঘুরিয়ে তাকায় ব্যস্ত কণ্ঠের মালিকের দিকে। জবা চঞ্চল কণ্ঠে বলল, তোমার মেজমা নায়েল রে গোসল করাইতে গেছে। তানশান, কি খাইবা? আমগো কও, আমরা বানাইয়া দেই। তানশানের মধ্যকার চঞ্চলতা মিলিয়ে গেল। এই বাড়িতে তার খাওয়া দাওয়ার ছোট ছোট আবদারগুলো মেজুমাই পূরণ করে। সে বলল, দরকার নেই, মেজমা আসুক। সে বেরিয়ে যেতে নিলে রূপকথা পিছু ডাকে। আমায় বলো কি খাবে, আমি বানিয়ে দিচ্ছি। তানশান আর চোখে ফিরে তাকায় আনত মুখে বলল, আমার খাবার মেজমা ছাড়া কেউ বানাতে পারে না। সে চলে যায়। রূপকথা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়। আমার শিখে নেওয়ার একটা সুযোগ দিলে আমি পারতাম। রূপকথার মুখ মলিন হয়ে যায়। সে খেয়াল করেছে তাকে দেখলে ছেলেটার মুখের অভিব্যক্তি বদলে যায়। এক পথে তাকে দেখলে সে উল্টো পথে চলে যায়। জবা খেয়াল করে রূপকথার স্থবিরতা। সে বলে, ভাবিজান, কিছু হইছে? আপনি কিছু মনে কইরেন না। আসলেই তানশান বাবার খাবার মাইজা ভাবিজান বানায়। রূপকথা নিজের অভিব্যক্তি তৎক্ষণাৎ লুকিয়ে কৃত্রিম হেসে বলে, না না আপা, আমি কিছু মনে করব কেন? সে আবার নিজের কাজে মগ্ন হয়। তন্মধ্যে মৌনতা নিচে নামে তানশানকে দেখে ব্যস্ত কণ্ঠে বলে, তানশান এসে গিয়েছে আব্বু, কি খাবে? ফল কেটে দিই। তানশান এগিয়ে আসে তার কাছে, আলগোছে জড়িয়ে ধরে আহ্লাদি সুরে বলে, একটা বার্গার বানিয়ে দেবে মেজমা? মৌনতা হাসলো আবদার শুনে। এই অনৈতিক আবদারগুলো শুধু তার কাছেই করে তানশান, নয়তো বড় ভাইজান শুনলে খবর আছে। সে গাল টিপে বলল, এত সুন্দর করে আবদার করলে কেউ না দিয়ে পারে? এসো, আমি বানিয়ে দিচ্ছি। মৌনতা ইনস্ট্যান্ট বার্গার বানিয়ে দিল তাকে। ঘরে রেডিমেড সবকিছু আনাই থাকে, সে শুধু অ্যাসেম্বল করে দেয়। পুরোটা সময় তানশান উচ্ছ্বাস নিয়ে মৌনতার পাশে ঘুরঘুর করছে। রূপকথায় সুযোগে বার্গার বানানো শিখে নেয়। আর চোখে অবলোকন করে ছেলেটিকে, কেমন আঁচল ধরে ঘুরঘুর করছে মৌনতার। মাঝে মধ্যে আবার হাসি মুখে আহ্লাদি দৃষ্টিতে তাকাচ্ছে। ছেলেটাকে এখন কত স্নিগ্ধ দেখতে লাগছে, অথচ তাকে দেখলেই কেমন বিবর্ণ হয়ে যায় ছেলেটার মুখটি। এত মানুষের মাঝে কেউ বিশেষভাবে তাকে ঘৃণা করছে ভেবে রূপকথার মন খারাপ করে নেয়। এই ঘৃণা কেন? সে সৎমা বলে? তবে কি সারা জীবন ছেলেটির ঘৃণ্য দৃষ্টির তোপেই তাকে জীবন কাটাতে হবে? এমনটা হলে জীবন যে গলায় বেঁধে থাকা কাটার ন্যায় দুঃসহ হয়ে উঠবে। 3 ভাই 1 মায়ের গর্ভ, অথচ তাদের মধ্যে রয়েছে বিস্তার ফারাক। বড় ভাইজান মাটির মানুষ, আর ছোট ভাইজান আগুনের গোলা। মৌনতা দক্ষ হাতে গরুর মাংস কষাতে কষাতে বলল, আর মেজো ভাইজান? রূপকথার কৌতূহলী প্রশ্নে মৌনতার মুখের হাসি বিলীন হয়ে গেল। রান্নাঘর গোছাতে থাকা রূপকথা জবাবের প্রতীক্ষায় তাকিয়ে আছে মৌনতার দিকে। মৌনতা নীরবতা ভেঙে ঠোঁট উল্টে বলল, বুঝে উঠতে পারি না, কমপ্লিকেটেড। খারান, আমি কই বড় ভাবিজান, মাইজা ভাবিজান কেমন জানেন? ঘরের সদর দরজা দিয়া ঢোকা থেকা বাইর হওয়া পর্যন্ত মৌনতার উপরে আইসো, মৌনতা উপরে আইসো, আর সদর দরজা বাইরে গেলে মৌনতা কিডা? আমি তো মৌনতারে চিনি না। এমন মানুষ মাইজা ভাবিজান, ওই যে কয় না গিরগিটি, সেইগুলি। জবা উচ্ছ্বসিত কণ্ঠে নানা অঙ্গভঙ্গি করে বলল। মৌনতা কড়া চোখে তাকায় জবার দিকে। তা দেখে জবা মুখ বাঁকালো। রূপকথা মৌনতার দিকে তাকিয়ে শুধায়, এমন কেন? কাজে খুব ব্যস্ত থাকে? মৌনতাকে উদাসীন দেখা গেল রূপকথার কথায়। কণ্ঠ খাদে এনে বলল, জানি না, তবে জানো, আমি মনে প্রাণে আশা করি যেন সে কাজে ব্যস্ত থাকুক। বলতে বলতে মৌনতা হাতের মটরশুঁটিগুলো বেছে নিতে লাগলো। দৃষ্টি তার টলমলে।
তার সংসারটা ছারখার হয়ে গেলে সংসার ভাঙার সব ভোগান্তি তো তার মেয়েটার উপর পড়বে। তার না হলে জীবনটা আর 5টা স্বাভাবিক বাচ্চাদের মতো থাকবে না। নিজের কথা ভাবলে হবে না। সে মা, তাকে তার সন্তানটার জন্য হলেও শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে নিজের সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে। সে রূপকথার মুখশ্রী মলিন হয়ে গেল। তবে কেন জানি মনে হয় মানুষটা ভালো নেই। দুপুর 2:30 আজ অদ্ভুত মনোরম পরিবেশ শিকদার বাড়ি জুড়ে, কেননা আজ খাবার টেবিলে ঘরের সকল সদস্যরা হাজির হয়েছে। ঘরের বউদের আজ কাজের চাপও খানিক বেশি। তপবন বাড়ি ফিরে গোসল করে ছেলে আর ছোট্ট ভাইকে সমেত নিচে নামে। রোজও ভার্সিটি থেকে এসে চটজলদি গোসল করে নিচে নামে। সেই মৌনতার রূপকথার সাথে হাত বাটায়। নায়েলকে মৌনতা আগে খাইয়ে নিয়েছে, কিন্তু তবুও সে এখন বাবার সাথে বসবে। সে ছুটতে ছুটতে এসে ইমরোজের দিকে হাত বাড়িয়ে দিল। পাপা কোলে। ইমরোজ পাশ ফিরে তাকিয়ে বলল, পাপা ভাত খাচ্ছি মা, তুমি পরে কোলে উঠবে, এখন খেলো ওখানে বসে। আমি তোমার সাথে বসবো আর একটু খাবার খাবো। নায়েলের করুণ আবদারে তপবন চোখ তুলে তাকায়। ভাইয়ের উদ্দেশ্যে বলে, কোলে নেই, আগ্রহ করে যখন খাইতে চাইছে একটু খেয়ে দে। এভাবে এক হাতে কোলে নিয়ে খাওয়া যায়? ইমরোজ বিতৃষ্ণা প্রকাশ করে নায়েলকে কোলে তুলে নেয়। নায়েলের মুখে হাসি ফুটে উঠল। সে বাবার প্লেট থেকে একটু একটু করে নিয়ে মাংস খেতে লাগলো। মৌনতা ডানে বামে মাথা নাড়ে। এমনি সময় এর এক আনা আগ্রহ দেখা যায় না খাবারের প্রতি। তবে বুক জুড়ে প্রশান্তি অনুভব হয় বাবা মেয়ের সুন্দর মুহূর্ত দেখে। খাওয়া দাওয়া শেষ হতেই তপবন আর ইমরোজ বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। রূপকথা ব্যস্ত মানুষটির দিকে একবার ফিরে তাকিয়েছিল আশা ভরা নয়নে। যদি কিছু বলে পড়াশোনার বিষয়ে, কিন্তু কিছুই বলল না। আশাহত মন নিয়ে রূপকথা একনিষ্ঠভাবে শাশুড়ির আদেশ পালন করে যায়, আর সুযোগ পেলেই বইয়ের কাছে ছুটে যায়। বইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে। ইতিমধ্যে বায়োলজির প্রথম অধ্যায়ের অর্ধেক তার পড়া শেষ। তবে সন্ধ্যার পর থেকে আর পড়তে পারেনি। শাশুড়ির পাশে বসতে হয়েছে। রোজকার নিয়মানুযায়ী তপবন 9:30টার দিকে বাড়ি ফেরে। বাড়ি ফিরলে তার কাজ হয় ফ্রেশ হয়ে ছেলেকে পড়াতে বসানো, আর নিজের অফিসের কোনো কাজ থাকলে সেটা করা। তপবন উপরে যেতে যেতে জবাকে বলল, জবা, 1 কাপ কফি পাঠা। হাতের কুশিকাটা রেখে নির্জনা বেগম চোখ তুলে তাকায় ছেলেটার গমনের পথের দিকে। পরপরই ঝিমিয়ে বসে থাকা রূপকথার দিকে। সে গম্ভীর গলায় বলল, তোমার স্বামী কাজ থেকে ফিরেছে আর তুমি এখন ঝিমুনিতে বসে আছো কেন? তার কোথায় কি লাগে উঠে দেখবে না? জবাকে ডাকা মানে তোমায় ডাকা, এটা কি বলে বোঝাতে হবে? রূপকথা আড়ষ্টতা ভঙ্গ হলো। তবে আজ আর খারাপ লাগা দেখা গেল না তার মাঝে। ওই মানুষটা যখন তার সব দিক খেয়াল রাখছে, তখন তারও তো উচিত মানুষটার সংসার গুছিয়ে নেওয়া, তার খেয়াল রাখা। সে নীরবে উঠে চলে যায় রান্নাঘরে। অপর পাশে সোফায় বসে নায়েলকে পড়াচ্ছে মৌনতা। অনেকক্ষণ যাবৎ পড়াশোনা করে নায়েল অবসাদ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি না বলেছিলে পাপা আজ আমাদের খুলতে নিয়ে যাবে? মৌনতা অনুতপ্ততা নিয়ে বলল, তোমার পাপার গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে মা, তাই বাইরে যেতে হয়েছে। আমরা বরং কাল যাব। নির্জনা বেগম নাতনির ছোট মুখটি দেখে বলল, মন খারাপ করো না দাদামণি, আগামীকাল পাপা নিয়ে যাবে বাইরে ঘুরতে। নায়েল জবাব দিল না। মন খারাপ করে সোফা থেকে নেমে উপরে চলে যায় ফুপির কাছে। তপবন ফ্রেশ হয়ে বের হতে রূপকথা কফি হাতে ঘরে ঢুকলো। সে তোয়ালেতে মুখ মুছতে মুছতে তাকে এক পলক দেখে বলল, তুমি এনেছো? আমি জবাকে বলেছিলাম। এটা আমার কাজ। তপবন মৃদু থমকালো সোজাসাপটা স্বীকারোক্তিতে। কিয়ৎকাল সময় নিয়ে মিহিসরে শুধায়, এটা তোমার কাজ? তুমি মন থেকে মেনে নিয়েছো? না নেওয়ার কি আছে? রূপকথা বিভ্রাটবিহীন কণ্ঠ। প্রশ্নের উত্তরে প্রশ্ন। তপবনের কথায় রূপকথা চুপ করে রইল। তপবন মুখ মুছে তোয়ালে হাতে তার সামনে এসে দাঁড়ায়। দম ফেলে বলল, সকলে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো ভেবেছিলাম তুমি উল্টোপাল্টা কিছু করবে, আর নিঃসন্দেহের জন্য দোষী আমি হতাম। হরে কথা, আমার মতো জীবনসঙ্গী কারো কাম্য নয়। তবে এখন মনে হলো তুমি বয়সের থেকেও স্ট্রং, তার থেকেও স্ট্রং তোমার চিন্তা ভাবনা। এত কঠিন পরিস্থিতি, অথচ তুমি পরিস্থিতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমার সামনে এত সহজ ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আসো। রূপকথা তখনও কফি হাতে দাঁড়িয়ে। সে তপবনের হাত থেকে ভেজা তোয়ালেটা নিয়ে কফির কাপটা ধরিয়ে দিয়ে বলল, বয়স আমাদের স্ট্রং, ব্যক্তিত্ববান বানায় না, বানায় পরিস্থিতি। পরিস্থিতি যতটা কঠিন হয়, একটা মানুষকে টিকে থাকার জন্য ঠিক ততটা স্ট্রং হতে হয়। তাই আমার পরিস্থিতি অনুযায়ী আমি নিজেকে তৈরি করে নিয়েছি, এবং আমার পরিস্থিতি এটাই যে আমার জীবনের ভিত্তি এখন এই সংসার আর আপনি। বিষয়টা যত তাড়াতাড়ি এবং সহজভাবে আমি নিতে পারবো, জীবনে হয়তো তত তাড়াতাড়ি এবং সহজভাবে এগিয়ে যেতে পারবো। রূপকথা দম নেয়, ফের ধিমি কণ্ঠে বলে, আর আপনি সহজ বলেই আমিও সহজ হতে পেরেছি।
মেয়েটার নিষ্প্রাণ মুখটিতে স্থির দৃষ্টি রেখেই কফিতে চুমুক দিল তপবন। কথাগুলোর গভীরতা বুঝলেও সেই বিষয়ে আর কথা তোলে না, শুধু বলে, সবকিছু পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে চলো। জীবনে অনেক বড় হতে হবে। যতটা বড় হলে জীবনের দুঃখ অপ্রাপ্তিগুলো একদিন স্মৃতির পাতায় উঠাতে পারবে। অপ্রাপ্তি বলে কিছু নেই আমার জীবনে। যা আছে তা অপ্রাপ্তির থেকে সুন্দর। সৃষ্টিকর্তার ইচ্ছার উপর প্রশ্ন তুলতে নেই। রূপকথা বারান্দার দিকে পা বাড়াতে বাড়াতে বলল। এ যাত্রায় তপবনকে ভাবুক দেখা গেল। অন্তঃস্থলে একটা প্রশ্ন জেকে বসলো, সে কি মেয়েটার অপ্রাপ্তিগুলোর থেকে সুন্দর, নাকি সে কথাটার মর্মার্থ বুঝতে ভুল করেছে? রূপকথা বারান্দা থেকে আসলে তপবন তার দিকে একটা কাগজ বাড়িয়ে দিল। রূপকথা সেটি নিয়ে শুধায়, এটা কি? কলেজের ভর্তি ফর্ম, ঠান্ডা মাথায় পূরণ করো। আমি একটু আসছি নিচ থেকে, কিছু না পারলে রেখে দিও, আমি আসার পর করবে। রূপকথার মধ্যকার উদাসীনতা জড়তা নিমিষেই বিলীন হয়ে গেল। ভঙ্গুর বলহীন দেহে এক অন্যরকম উচ্ছ্বাস আঁকড়ে ধরল। আবার সেই আগের মতো কলেজ ইউনিফর্ম পরে সে কলেজে যেতে পারবে, পড়াশোনা করতে পারবে। সে কি আনন্দ! সামনের মানুষটির দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাতে ভুললে না, তবে মুখ থেকে কোনো কথা আর বের হলো না। দৃশ্যমান অত্যাধিক সহজ এই সম্পর্কটিতে এখনো সুপ্ত জড়তার কমতি নেই, বরং দুজনাই নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে সম্পর্কের এই অস্বাভাবিকতা দূরত্ব লুকানোর। তবে এই জড়তা দূরত্বগুলো সর্বদা অপ্রকাশিতই থেকে যাবে, এই দৃঢ় প্রত্যয় দুজনের মাঝেই রয়েছে। এগুলো প্রকাশ করা মানে সম্পর্কটিকে জটিল করে তোলা। তপবন যেতে গিয়েও আবারও ফিরে আসলো। পাঞ্জাবির পকেট থেকে নিজের ফোনটি বের করে এগিয়ে দিয়ে বলল, 58-324, তোমার মা তোমার সাথে কথা বলতে চায়, তাকে ফোন দাও। তপবন বেরিয়ে যেতে রূপকথা মাকে ফোন দেয়। এখন সে ফোন দিতে পারে। নীলিমা যেন ফোন হাতে নিয়েই বসেছিল। মেয়ের ফোন পেতেই সে উৎকণ্ঠিত কণ্ঠে শুধায়, কথা মা? রূপকথার বুক জুড়ে প্রশান্তির ছোঁয়া লাগে এই ডাকটি, এই কণ্ঠটি শুনলে। সে মিহি স্বরে শুধায়, ভালো আছো আম্মা? আমি বেশ আছি, তুই কেমন আছিস মা? বিছানায় বসা নীলিমা হাসি মুখে শুধায়। সুপ্তারা উদ্গ্রীব হয়ে শোয়া থেকে উঠে আসে মায়ের কাছে, বুবুর সাথে কথা বলবে। ভালো আছি আম্মা। নীলিমা বলল, তারা তোর সাথে কথা বলার জন্য সেই থেকে আমার চারিপাশে ঘুরেছে, এখনো আমায় ঠিকভাবে কথা বলতে দিচ্ছে না। নে, ওর সাথে আগে কথা বল, পরে আমি কথা বলবো। তারা ফোনটা নিয়ে চেঁচিয়ে উঠল, বুবু, বুবু, তুই আমাকে ছাড়া কেমন আছিস? আমি একটুও ভালো নেই বুবু, মন কেমন করে তোর জন্য। তোর ওখানে কেমন জায়গা? হ্যাঁ, শুনেছি খুলনা নাকি শহর। তুই কি দেখেছিস শহর? ওখানে সব বড় বড় দালান, শিশু পার্ক। তুই কি বড় দালানে থাকিস বুবু? কত বড়? আর বুবু, আচমকায় তারা থেমে গেল। সে সতর্ক দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। নীলিমা এক পলক থেমে যাওয়া তারার দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। চুলোয় চা বসিয়েছে। শীতের রাতে এক কাপ চা না খেলে ভালো লাগে না। নীলিমা যেতেই সুপ্তারা পুনরায় নিচু স্বরে বলতে শুরু করলো, বুবু, শহরে তো বাবা কাজ করতো, তুই কি বাবার কোনো খোঁজ পেয়েছিস বুবু? বোনের উচ্ছ্বসিত কণ্ঠ শুনে যতটা না আনন্দিত হয়েছিল, শেষের নিচু কণ্ঠে ঠিক ততটাই বিমর্ষ হয়ে গেল। সে বিমর্ষ মুখে বলল, শহর তো অনেক বড় হয় তারা, এত মানুষের ভিড়ে কোনো একজনকে খুঁজে পাওয়া তো কঠিন। সুপ্তারা মিইয়ে গেল। ভেবেছিল বুবু শহরে গিয়েছে, এখন বাবার খোঁজ পাবে হয়তো। বাবার খোঁজ পেলে তাদের সব দুঃখ দূর হয়ে যাবে, তারাও আর পাঁচটা মানুষের মতো বাঁচতে পারবে, লুকিয়ে বাঁচতে হবে না। ভালো ভালো খাবারও হয়তো পাবে। সে মিইয়ে যাওয়া কণ্ঠে বলল, ও। রূপকথার কণ্ঠে বুঝতে পারলো বোনের মিইয়ে যাওয়া। সে বলল, মন খারাপ করিস না, আর কটা দিন পর আমি তোকে আর মাকেও শহরে নিয়ে আসবো। বুবু পড়ালেখা শুরু করেছি, তারা ডক্টর হতে পারবো। আর কয়টা বছর কষ্ট করতে হবে, তারপর বুবু সব কষ্ট দূর করে দেব। আমি শুনেছি এখানে একজন মেডিকেল স্টুডেন্টের টিচার হিসেবে অনেক চাহিদা, বিনিময়ে অনেক টাকাও দেয়। তাই ডক্টর হওয়া পর্যন্ত অপেক্ষাও করতে হবে না, তার আগেই আমি ইনকাম করতে পারবো আর আমাদের সব দুঃখ দূর করে দিতে পারবো। নিঃশব্দে দ্রুত পায়ে ঘরে ঢুকে চাদর খুঁজতে থাকা তপবনের হঠাৎ করে বুকের ভেতরটা মুচড়ে উঠল। আশ্বাস ভরা কণ্ঠে সে পা থামিয়ে ফিরে তাকায় বারান্দার দরজায় ঠাস দিয়ে দাঁড়িয়ে থাকা রূপকথার দিকে। ঘরের বড় ছেলে, একজন বাবা, একজন স্বামী হওয়ায় খুব ভালো করে উপলব্ধি করতে পারলো এই যন্ত্রণা। আর্থিক সংকটে তাদের কোনোদিনও পড়তে না হলেও সে অনুভব করার চেষ্টা করে এই পরিস্থিতিতে তানশান থাকলে তার কেমন লাগতো। সে ভাবতেই পারল না তার তানশান কেমন পরিস্থিতিতে। সোফার উপরে থাকা চাদরটা নিয়ে সে নীরবে বেরিয়ে যায়। ও। সুপ্তারা পায়ের নখ খুঁড়তে খুঁড়তে জবাব দেয়, মাত্রই তো বুঝতে পারলো তাদের জন্য ভালো থাকা স্বপ্ন বই কি আর কিছু না। তাদের এই কথাগুলো মন ভোলানো কথাই মনে হলো তার কাছে। রূপকথা পুনরায় শুধায়, কি হলো, কথা বলবি না? কি বলবো? মায়ের শরীর কেমন? বাইরে বের হয়েছিল? গজা মিন্টুর সামনে পড়েছিল? সুপ্তারা নিচু স্বরে বলল, আম্মা বাইরে বের হয় না বুবু, তার শরীর খারাপ, কোমর ব্যথা, গায়ে ব্যথা। এই পুরো কাছারি ঘর একা পরিষ্কার করেছে।
দুলাভাই মানুষ পাঠিয়েছিল, তা আম্মা না করে দিয়েছে। এখন ভুগছে অসুখে। আমি কত করে বললাম, পাঠিয়েছে যখন করুক কাজগুলো, তা সে শুনলো না আমার কথা। পরিস্থিতি আর দারিদ্রতা যে ছোট্ট শুক্তারাকে অনেক বড় করে দিয়েছে সেটা আজ বুঝতে পারে রূপকথা। সে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, দুলাভাই মানে? তপবন শিকদার পাঠিয়েছিল মানুষ? দুলাভাই অনেক ভালো মানুষ, তাই না বুবু? হুম। রূপকথার সাথে সাথেই জবাব দিল। তাকে মোটেও সময় নিতে হয় না। নিজের এমন জবাবে রূপকথা নিজেও কিছুটা থতমত খেয়ে গেল। বাইরে না বের হলে খাচ্ছিস কি? বাজার করেছিল? মা ঔষধ আনেনি? শুক্তারা এবার চুপ করে রইল, বলার মতো কিছু পেল না। রূপকথা পুনরায় জিজ্ঞাসা করে, শুক্তারা কিছু জিজ্ঞেস করেছি? এখানে দিঘির পাড়ে অনেক ভালো কচু শাক পাওয়া যায় বুবু, চুলকায় না, খেতে মজা। তুই তো জানিস আম্মার হাতের রান্না কত মজা। আর আম্মার ব্যথাও একটু বিশ্রাম নিলে কমে যাবে। শুক্তারা কণ্ঠে মেকি প্রফুল্লতা এনে বলল। পড়াশোনার সেই অবর্ণনীয় আনন্দ যেন ফিকে পড়ল মা বোনের কষ্টের কাছে। রূপকথার দেহাবয়ব ম্লান হয়ে আসলো। সে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। গা ভর্তি গহনা, হাতে মোটা মোটা বালা। এই দুদিনেই চোখে মুখে এক অন্যরকম উজ্জ্বলতা দেখা যাচ্ছে। এই বাড়িতে আসার পর থেকে একবেলাও সে মাছ মাংস ছাড়া খায়নি। ভাত সে কি চিকন, যেন পোলায়ের চাল। এক নিমিষে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। আজ দুপুরেও তো গরুর মাংস, বড় ইলিশ মাছ সবজি দিয়ে ভাত খেলো। গলার কাছে না বলতে পারা দুঃখরা দলা পাকাতে লাগলো। চোখের প্রাচীর ভেদ করে অশ্রু গড়িয়ে পড়ছে সমান তালে। সে কত ভালো ভালো খাবার খাচ্ছে, আর সেখানে তার মা বোন খাবার ওষুধের অভাবে ভুগছে। এর জন্যে কি আম্মা তাকে বিয়ে দিয়ে দিয়েছে অপরাধবোধ দুঃখ ও বাড়াতে? এই খাবার তার গলা দিয়ে নামবে কি করে? আম্মা তো তাকে শাস্তি দিচ্ছে। একসাথে থাকলে যা খেত তাতেই মন ভরে যেত। অন্তত এই দুঃখ তো পেতে হতো না। তার কাছে সকলের দেওয়া অনেকগুলো টাকাও আছে, কিন্তু সেগুলো সে দেবে কি করে? কেনই বা দেবে? এগুলো তার ইনকামের টাকা নয়, অন্যের টাকা। অন্যের টাকা দিয়ে মাকে কথার নিচে রাখতে সে পারবে না, কিন্তু ইনকামও বা করবে কি করে? এই বাড়ির বউদের যেখানে পড়াশোনা করাই নিষেধ, সেখানে টাকা ইনকাম করা তো দুঃস্বপ্ন। তুমি কি বলছো তপবন? রূপকথা পড়াশোনা করবে মানে? এই কথা তুমি মাথাতে আনলে কি করে? ও পড়াশোনা করলে ঘর সংসার দেখবে কে? তোমার খেয়াল রাখবে কে? নির্জনা বেগমের বিস্ময় ভরা কণ্ঠে তপবন আরো দৃঢ় দেখা গেল। সে অনর গম্ভীর শক্ত গলায় বলল, আম্মা আমার ওকে বিয়ে করার মূল কারণই ছিল একটা সুন্দর ভয়মুক্ত জীবন দেওয়া, নাকি সংসারের গণ্ডিতে আটকে থাকা সদ্য যৌবনে পা দেওয়া মেয়েটির গলা টিপে হত্যা করা? আপনি বুঝতেন আম্মা, পড়াশোনা আপনিও করেছেন, একটা মেয়ে হয়ে ওই সময়টা আপনিও পার করেছেন। এই বয়সটা একটা মেয়ের বিকাশের সময়, লক্ষ্য পূরণের সময়। আশা করি এই বিষয়ে আর কোনো বাধা প্রদান করবেন না। আমিও এই সময়টা পার করে এসেছি, আর সেই জন্যই বলছি, এই কথা নিজের মাথা পর্যন্তই রাখো। এটা বাস্তবায়ন করার চিন্তা করো না, নয়তো একদিন শুনতে পাবে তপবন শিকদারের স্ত্রী অন্য ছেলের হাত ধরে পালিয়েছে। তপবনের চোয়াল শক্ত হয়ে আসে। পুরনো ঘাতা যা হতে সে শক্ত কণ্ঠে বলল, সবসময় সব বিষয়ে এই কথা টানা কি খুবই বেশি প্রয়োজন আম্মা? আমি কাউকে ধরে বেঁধে সংসার করতে ইচ্ছুক নেই আম্মা। তাই বলে নিজের দায়িত্ব কর্তব্য থেকে পিছু হব না। সে আমার স্ত্রী, তার সম্মান রক্ষা করা, শখ আহ্লাদ পূরণ করা আমার দায়িত্ব। তাই আমি আবারও বলছি, রূপকথাকে নিয়ে এমন কথা আর বলবেন না। ও তেমন মেয়ে নয়, আর যদি যেতেও চায় তবে আমার কোনো বাধা থাকবে না। ও আমার হয়ে বাঁচতে চাইলে আমি শক্ত হাতে আগলে নেব, কিন্তু মুক্তি চাইলে মুক্ত করে দেব। বাহ, বিয়েটা তোমার কাছে ছেলে খেলা, নাকি তুমি উদাস শাস্তে গিয়ে বোকার মতো আচরণ করছো তপবন? হয়তো মনে হচ্ছে আমি বোকার মতো আচরণ করছি আম্মা, কিন্তু একটা বার আমার জায়গা থাকলে বুঝতেন আমি কোন পরিস্থিতিতে যাচ্ছি। যেখানে দ্বিতীয়বার আমার জীবন শুরু করাটাই আমার নারাজি, সেখানে জোরপূর্বক কাউকে নিজের সাথে বেঁধে রাখা আমার জন্য দম বন্ধ করার অনুভূতির সমান। বিগত 3 দিন যাবৎ আমার ছেলেটার মাঝ থেকে কে কি গিয়েছে তা আপনি জানেন না। ছেলের সামনে নিজের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দাঁড়াতে যে শক্তি সাহস লাগে, সেটা জোগাড় করাটা কতটা কঠিন ছিল সেটা আমি জানি। জীবনটা আমার বয়ে চলতে হবে, তাই এই পুরো বিষয়টা আমায় আমার মতো করে সামলাতে দিন। বহু কষ্টে ছেলেটাকে এবং এই অসহায় সম্পর্কটাকে স্বাভাবিক করেছি। নির্জনা বেগম সোনার পাত্রী নয়। সে ক্ষিপ্ত কণ্ঠে বললেন, তুমি স্বার্থপর হয়ে যাচ্ছ তপবন। মৌনতা কি একা এই বাড়ির বউ? ও কেন সব করবে? ওর শরীর কতটা খারাপ যাচ্ছে তা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না? এমত অবস্থায় তুমি তোমার স্ত্রীকে স্কুল ড্রেস পরিয়ে ঢং ঢং করতে করতে স্কুলে পাঠাবে? নিজেকে জোকার বানাতে চাইছো? কোনো দরকার নেই এই সব পড়াশোনার। যতটুকু পড়েছে তাতে পরবর্তী প্রজন্ম ভালো শিক্ষা দীক্ষা পাবে। তাকে বলো ঘর সংসারে মনোযোগী হতে।
এসেছে আর তোমার কান ভাঙানো শুরু করেছে, তাই না? ওইটুকুন মেয়ে আমার কান ভাঙাবে? আমার বয়স হয়েছে, বুঝে শুনে কথা বলুন। রূপকথা পড়াশোনা করবে, এই নিয়ে আমি বাড়তি কোনো ঝামেলা চাই না। তাই আপনাকে জানানো আমার করা শ্রদ্ধার মান নষ্ট করবেন না আম্মা। আমার বাড়ির বউয়েরা বিয়ের পর পড়াশোনা করেন না তপবন, এটা তুমি ভালো করে জানো। পূর্বা আর মৌনতাও করেনি। নির্জনা বেগমের শক্ত কণ্ঠ। কারণ তাদের দুজনের স্নাতক শেষ বর্ষে পড়াকালীন বিয়ে হয়, তাই তারা অনায়াসে সেটা শেষ করতে পেরেছিল। কিন্তু রূপকথা, ও তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাশ করেনি আম্মা। আর সবচেয়ে বড় কথা, আমার স্ত্রী কী করবে না করবে সেটা এবারে নিয়ম নয়, আমি ঠিক করব। আশা করি বুঝতে পেরেছেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আম্মা। আপনাকে কষ্ট দেওয়া আমার অভিপ্রায় নয়, কিন্তু অযৌক্তিক কোনো কিছুতে আমি সায় দেব না। আর একজন যেই পাপ করেছে সেই পাপের বোঝা সকলে বহন করবে, এটা অযৌক্তিক। আসছি, খাওয়ার আগে ওষুধ খেয়ে ঘুমান। বলেই তপবন গটগট করে বেরিয়ে যায়। এদিকে নির্জনা বেগম আকাশ পাতাল চিন্তা আঁকড়ে থম মেরে বসে পড়লেন। রাত তখন 11:20। ইমরোজ সহ সকলে খাবার খেয়ে উপরে চলে গিয়েছে। নিচে শুধু তখন মৌনতা, রূপকথা, রোজ, জবা আর মাজেদা। রূপকথার জবা টেবিল গুছিয়ে রাখছে। গরুর মগজের বাটিটা ফ্রিজে ঢুকাতে গেলে মৌনতা রূপকথাকে বাধা দিয়ে বলল, রূপকথা, ওটা ঢুকিয়ে রেখো না, ভাত আর ওটা টেবিলেই রাখো। ছোট ভাইজানের পছন্দের খাবার এটা, আজ খেতেও পারি। ভাইজান একদিনও বাসায় ভাত খায় মনোবু? শুধু শুধু ওগুলো বের করে রাখছো। ভাইজান দেখবে মাতাল হয়ে রাত 1টা-2টোয় আসবে, ততক্ষণ বসেই থাকবে। রোজের কথায় মৌনতা বলল, ঠেকা পড়েছে, জবার মাজেদা চাচির দায়িত্ব ওটা। আমি তোমার ওই মাতাল ভাইয়ের ধারে কাছে যাই না। বাবা, কি লাল লাল চোখ! অতিরিক্ত মদ খেলে চোখ এমন লাল হয়ে থাকে। তোমার পায়ে ব্যথা কমেছে তাই না মনোবু? এসো একটু ঝগড়া করি। রোজ উৎসুক কণ্ঠে বলল। মৌনতা মুখ বাঁকিয়ে বলল, ঝগড়া করারও ক্লাস লাগে, তোমার সেই ক্লাস নেই ননদিনী। রোজ চোখ বড় বড় করে তাকায় বিস্ময় নিয়ে বলে, কি বললে? আমার ক্লাস নেই? শিকদার বাড়ির একমাত্র মনি আমি, তুমি পরের বাড়ির মেয়ে, আমার মূল্য কি বুঝবে? তুমি আর শিকদার বাড়ির মণি নেই ননদিনী। শিকদার বাড়ির মণি এখন নাইল আর তানশান, তুমি এখন পরের বাড়ির আমানত, যা আমরা খাইয়ে পরিয়ে রাখছি। মৌনতা ব্যঙ্গ করে বলল। রোজ চেঁচিয়ে উঠল, মনোবু, তুমি আমার জাত শত্রু, তুমি আমি বাপের বাড়ি পাঠিয়ে দেব। আমার ভাইয়েরটা খেয়ে আমাকে অপমান করা। এমনি টুকটাক দুষ্টু মিষ্টি ঝগড়া লেগে যায় তাদের মাঝে। তারা মগ্ন হয় ঝগড়াতে। রোজ এক দফা ঝগড়া করে নাইলকে নিয়ে উপরে চলে যায়। রূপকথা উপরে চলে যায় কলেজের ফর্ম পূরণ করবে। তানশানের বাবা বলেছে আগামীকাল কলেজে ভর্তি করতে নিয়ে যাবে। তপবন ঘরে ফিরলে রূপকথা ফর্ম হাতে উৎসুক দৃষ্টি ফেললেও তার পানে কিছু বলে না, কারণ এই লোক তার আগেই এসব বুঝে যায়। তার ধারণা সত্য করে দিয়ে তপবন তার উৎসুক দৃষ্টি দেখে শুধালো। ফর্ম পূরণ করতে সমস্যা হচ্ছে? রূপকথা ঘন ঘন মাথা নেড়ে ফর্মটা বাড়িয়ে দিল। সে কিছু বেসিক ইনকোয়ারি ব্যতীত অনেক কিছুই পূরণ করেনি। তন্মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খালি জায়গাটা হলো গার্ডিয়ান, যেখানে বাবা বা স্বামী নামক 3টে অপশন রয়েছে। মেয়েটি একটাও পূরণ করেনি। তপবন অনুভব করে খালি ঘরটি পূরণ হলে তার বিভ্রান্তিকর অন্তঃস্থলের খালি ঘরটিও পূরণ হবে। তাই সে বিলম্বহীন শুধায়, অভিভাবকের জায়গায় কাকে দিতে চাও, মানে কি? তপবন থামে। বয়সের দোরগোড়ায় পরিপক্ক একজন মানুষ হয়েও কিছু প্রশ্নে দ্বিধা কাজ করে। তবে দ্বিধা দূর করার জন্য হলেও তাকে জিজ্ঞাসা করতে হবে। নাকি আমাকে? কঠিন প্রশ্নের সম্মুখীন রূপকথার এক পলক চোখ তুলে তাকায়, পরপরই দৃষ্টি নামিয়ে নেয় অন্তঃস্থলের দ্বিধায়। কিয়ৎকাল বাদে মিনমিনে স্বরে বলে, আপনার যা ইচ্ছা। তপবন আরেকবার চোখ বুলায় ফর্মটিতে। স্থায়ী অ্যাড্রেস থেকে শুরু করে অনেক কিছুই ফাঁকা। এই ফাঁকা ঘরগুলো পূরণ হওয়ার সাথে সাথে তাদের মধ্যকার দ্বিধার জায়গাটাও পূরণ হয়ে যাবে। সে স্পষ্ট কণ্ঠে বলল, আমার ইচ্ছা নয়, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা রূপকথা। এই সামান্য একটা ফর্মের উপর তোমার সামনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্ভর করে। এখানে তোমার স্থায়ী ঠিকানা চাইছে, তোমার একমাত্র গার্ডিয়ান চাইছে, তোমার একমাত্র গার্ডিয়ানকে চাইছে। তোমার গার্ডিয়ান আমি হলে আমি তোমার স্থায়ী ঠিকানা হব, তাই সিদ্ধান্তটা তোমার। স্পষ্ট গুরুগম্ভীর কণ্ঠে রূপকথা চোখ তুলে তাকায়। লোকটা সামান্য একটা বিষয় নিয়ে এমন শক্ত কথা টেনে আনছে কেন? যেখানে রূপকথার ছোট মস্তিষ্ক আগামীকালের কথা ভাবে, সেখানে তপবন আগামী 10 বছরের কথা ভাবে। এটাই বোধহয় বয়সের তারতম্যের স্পষ্ট নিদর্শন। রূপকথার মাথায় সহজ একটা বিষয়কে এত কঠিন করার কারণ ঢুকলো না। সে অবুঝ কণ্ঠে বলল, আমি তো জানি সব মেয়েদের স্বামীই তার আসল গার্ডিয়ান হয়, তার স্থায়ী ঠিকানা। তপবনের অতি স্বাভাবিক মুখচ্ছবিতে অপ্রকাশিত স্মিত হাসির উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে।
আর জেরা করে না, খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চায় না মেয়েটি তাকে একমাত্র অভিভাবকের জায়গায় দিতে চায় কিনা। দায়িত্ব কয়েক ধাপ বেড়ে গেলেও তাপবন্তা অতি সাগ্রহে কাঁধে তুলে নিল। নেই কোনো সংশয়, সে চেয়ার টেনে মেয়েটির সামনে বসে অসম্পূর্ণ পুরো ফর্মটা পূরণ করে দিল নিজ দায়িত্বে, যেখানে রূপকথার সবটা জুড়ে শুধুই তপবন শিকদারের অস্তিত্ব। রাত গভীর হয়, ঘড়ির কাঁটায় তখন 1:05। ইমরোজের অপেক্ষায় ডাইনিং টেবিলে ঝিমোচ্ছে মৌনতা। বলেছে আসতে এখনো আধা ঘন্টা লাগবে। সে আসলে খাবার দিতে হবে। ইমরোজের খাওয়ার সময় তার পাশে থাকতে হয়, সব সময় নয়তো সে রেগে যায়। তার সাথে জবা আর মাজেদাও জেগে আছে। তারা কথার ফুলঝুরি খুলে বসেছে। এমনি সময় সশব্দে কলিং বেল বেজে উঠল। সাথে সাথেই মাজেদা জবার অন্তরাত্মা কেঁপে উঠল। তারা ভয়ার্ত দৃষ্টিতে তাকায় মৌনতার দিকে। মৌনতা কপাল কুঁচকে সন্দিগ্ধ গলায় শুধায়, কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন? ইমরোজের আসতে তো আরো দেরি আছে। তবে কে এসেছে? ছোট ভাইজান এসেছে নাকি? জবা ঘন ঘন মাথা নাড়ল। গতকালকে ওই সময় আইছিল ভাবিজান। মাজেদা বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলতে লাগলো, মাইজা বউ, তোমারে তো কবাই হয় নাই। কালকে আরো কি কি করছে রোজ বাপে জানো? বড় ভাবিজান কইছিল লেবুর শরবত দিয়া আসতে। সেই দিয়া আসতে যাইয়া আমি আর জবা জান বাঁচাইয়া কোনো রকম পালাইয়া আসছি। গ্লাস ধইরা সুইরা মারছে আমাগো দিকে। হায়াত ছিল দেখা গতকালই বাইসা গেছি বউ, নয়তো দেখতা আইজ আমাগো মাজেদা চাষি কবরে। ওই পাগল রে আইজ তুমি একটু দেহ বউ, নয়তো আমাগো মুখ দেখলেও দেখা যাইব একটা গ্লাস ছুঁইরা মারবে। হ ভাবিজান, আইজ আপনি একটু জান আমাগো বাসান। জবা অনুনয় করে বলল। মৌনতা শুকনো ঢোক গিলল। ছোট ভাইজানের সামনে যেতে তারও তো ভয় করে, কখন কি অমত হয় আর ছুঁড়ে মারে। ওদিকে লাগাতার উগ্র চিত্তে কলিং বেল বেজেই যাচ্ছে। মৌনতা তড়িঘড়ি করে চেয়ার ছাড়লো। ঘরের সকলে উঠে যাবে নয়তো। জবাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি লেবুর শরবত তৈরি কর জবা, নয়তো আব্বুজানের চোখে বাদলে আজ একটা কুরুক্ষেত্র লেগে যাবে। বানাইতাছি, আপনি যান দরজা খোলেন। জবা চেঁচিয়ে বলল। মৌনতা লম্বা শ্বাস নিয়ে মাথায় কাপড় টেনে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। খুলতেই উটকো বিশ্রী এক গন্ধ নাকে এসে ঠেকলো। মৌনতা নাকে আঁচল চেপে ধরে পুরো দরজাটা খুলে দিল এবং সাথে সাথে দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো এক সুবিশাল অবয়ব হেলে পড়তে নিল মৌনতার গায়ে। পরিস্থিতি বুঝতে পেরে মৌনতার চোখ বৃহৎ আকৃতির ধারণ করলো। সে তড়িৎ গতিতে দরজা ছেড়ে দূরে সরে যায়। ফলস্বরূপ ফেলে পড়া মানুষটা মেঝেতে সশব্দে পড়ে গেল। সুবিশাল দেহাবয়ব, মাথা ভর্তি ঘন এলোমেলো চুল, পরনে ঢিলে ঢালা ডার্ক ব্লু টি শার্ট আর সাদা প্যান্ট, ফর্সা আদলের চেহারায় ফোলা ফোলা ভাব। মাদকের প্রভাবে ঘুরতে থাকা মাথা ঝাড়া দিয়ে ধীরে ধীরে মাতাল দেহ টেনে উঠে বসলো এরোজ। ঝাপসা দৃষ্টিতে এদিক ওদিক তাকায় সে। ধীরে ধীরে ঝাপসা দৃষ্টিতে স্পষ্ট হয় অদূরে নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা এক নারী অবয়ব। লাল হয়ে থাকা চোখ দুটো তুলে তাকায় এরোজ। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই মৌনতা তড়িৎ মুখের আঁচল সরিয়ে ফেলল। এই মাতালের তো ঠিক নেই, দেখা যাবে এটা দেখেও রেগে গেল। পরপরই সে ইতস্তত কণ্ঠে সাফায় সুরে বলল, দুঃখিত ছোট ভাইজান, আমি আসলে বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন। আপনি উঠুন, আমি কি সাহায্য করব আপনাকে? বলেই মৌনতা হাত বাড়াতে গেলে তৎক্ষণাৎ একটা হাত তাকে বাধা প্রদান করলো। নতমস্তকে এরোজ নিজের বা হাতটি জাগিয়ে বারণ করে মৌনতাকে। মৌনতা থেমে যায়, তবে জাগিয়ে তোলা হাতটিও বেশিক্ষণ জাগিয়ে রাখতে পারল না এরোজ। এতটাই মাতাল সে। তবুও নিজ প্রচেষ্টায় ঢুলতে ঢুলতে উঠে দাঁড়ায় এবং সে পা বাড়ায় ঘরের ভেতরের দিকে। এরোজকে উপরে যেতে দেখে মৌনতা ছুটে গেল রান্নাঘরে। জবা লেবুর রস নিয়ে দাঁড়িয়ে রান্নাঘরের দরজায়। মৌনতা তার সামনে পা থামিয়ে বুকে হাত চেপে শ্বাস নিল। বিরক্তি নিয়ে বলল, এই জবা, তুই যা তো, লেবুর জুসটা নিয়ে আয়, ছোট ভাইজানকে দে। ইদানিং আমারও ভয় করে তার সামনে যেতে। আপনার মাথা ঠিক আছে? গতকালকার কথা আমি ভুলি নাই। লেবুর জুস সহ গ্লাসটা আমগো দিকে ছুঁড়ে মারছিল। ভাগ্য ভালো থাকায় আর আয়ু থাকায় আমি এখনো বাচ্চা আছি। বাবা, আমার এত তাড়াতাড়ি মরণের শখ নাই। আপনি যান, আমি পারবো না। দিয়ে আয় না, আব্বুজান এমন মাতাল অবস্থায় দেখলে শুধু শুধু এই রাতে চিৎকার চেঁচামেচি করে ঘর মাথায় তুলে ফেলবে। ভাবিজান, আপনার পায়ে পড়ি, আমায় এই অল্প বয়সে মারবেন না। আমি তার লেবুর জুস দিতে পারবো না। আপনি অন্য কোনো কাজ কন, আমি কইরা দিতাছি। মৌনতা দীর্ঘশ্বাস ফেলে লেবুর জুসটা হাতে নিয়ে নিল। এরোজ ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। মৌনতা ছুটে গিয়ে তার পেছনের সিঁড়িতে দাঁড়িয়ে ভয়ার্ত মিনমিন স্বরে ডেকে উঠল, ছোট ভাইজান। এরোজ থামে, ভার হয়ে আসা মাথা ঘুরিয়ে পিছু ঘুরে তাকায়। লালচে নিপু নিপু ভয়ানক দৃষ্টি দেখে মৌনতা তড়িঘড়ি করে বলল, লেবুর জুস এনেছিলাম ছোট ভাইজান, এটা একটু পান করে নিন দয়া করে। আব্বুজান ওপরে আছে, তার শরীরটা ভালো না। আপনাকে এভাবে না, মানে সে এই রাতে চিৎকার চেঁচামেচি করলে বাড়ির সকলে উঠে। বেশি কথা না বলে ওটা দিন।
মৌনতাকে পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে ভাঙা জড়ানো রুক্ষ কণ্ঠটিতে মৌনতার বুকটা ধরফর করে উঠল। সে ভেবেছিল এখন একটা রামধমক খাবে, তবে বেশ অবাক হলো এরোজের বাড়িয়ে দেওয়া হাতটি দেখে। সে আতঙ্কগ্রস্ত হয়ে হড়বড়িয়ে গ্লাসটা এরোজের হাতে দিল। এরোজ সেটি নিয়ে এক ঢোকে গিলে নেয়। গ্লাসটা পুনরায় মৌনতার হাতে ধরিয়ে দিয়ে সে পুনরায় ঢুলতে ঢুলতে উপরে উঠতে লাগলো। মৌনতা পেছন থেকে শুধায়, রাতের খাবার খাবেন না ছোট ভাইজান? এরোজের কোনো জবাব আসলো না। সে চলছে তো চলছে। মৌনতা পুনরায় শুধায়, ভাত খাবেন না ভাইজান? না। এই পর্যায়ে এরোজের ভাঙা গলা শোনা গেল। মৌনতা ফের হড়বড়িয়ে উঁচু গলায় বলল, আপনার পছন্দের গরুর মগজ ভুনা করেছিলাম ভাইজান। অত্যন্ত পছন্দের খাবারের নাম শুনে না থামতে চাওয়া এরোজের গতি শ্লথ হয়ে আসে। পা থামিয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকে থিমি কণ্ঠে শুধায়, আম্মা রান্না করেছে। মা, এই একটা মানুষই আছে যে সবকিছু উপেক্ষা করে এরোজের খেয়াল রাখে, তার জন্য চিন্তা করে, তাতে সে মাতাল হোক আর গুন্ডা হোক। মৌনতা ইতস্ততা করে বলল, আমি রান্না করেছি ভাইজান, খুব একটা খারাপ হয়নি, আম্মার মতোই হয়েছে। আপনি খেয়ে দেখতে পারেন। আমি আম্মার থেকে রান্নাটা শিখেছি। আসলে আম্মার কোমরে ব্যথা তো, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারেন না। এরোজ নীরবে শুনল, অতঃপর নিরুদ্বেগ ফের উপরের দিকে পা বাড়ায়। মৌনতা পুনরায় জিজ্ঞাসা করল, খাবেন না ভাইজান? দারুণ ফ্রেশ হয়ে আসছে। এরোজ উঠতে উঠতে বলল। মৌনতা সহ পেছনে দাঁড়িয়ে থাকা জবা এক দীর্ঘ হাঁপ ছাড়ল। মৌনতা ফোঁস করে নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেল। জবাকে দেখে তেজ দেখিয়ে বলল, এই হতছাড়ি কই গ্লাস ভেঙেছে, রাগ দেখিয়েছে? সে তো ভদ্রলোকের মতো চুপচাপ লেবুর জুস খেয়ে নিয়েছে। তাইলে দেখেন গিয়া আইস কম খাইছে এইসব সাইপাস। জবা মুখ বাঁকিয়ে বলল। মৌনতা অসম্মতি প্রকাশ করলো। ওসব খাওয়াই সে কখনো কম্প্রোমাইজ করে না। আজ দেখ গিয়ে আরো বেশি খেয়েছে, হাঁটতে পারছিল না। একটা মানুষ এতটা বিগড়ে যায় কিভাবে? মাজেদা চাচি আর আম্মার মুখে তো কত শুনেছিলাম ছোট বাপের প্রশংসা। এই তার নমুনা? আস্ত একটা মাতাল গুন্ডা উগ্র লোক। প্রশংসার মতো পোলাই আসিল আমার এরোজ বাপ, কিন্তু তোমাকে বিয়ের পর পরই যে বিদেশ থেকে আসলো, তারপর থেকেই অমন হইয়া গেছে। উড়ো ভাষা কয়েকবার শুনেছিলাম যে কোনো মাইয়ার পাল্লায় পইরা সেকা খাইয়া তাই অমন হইয়া গেছে। মাজেদা পান বানাতে বানাতে বলল, সেটা আমিও শুনেছিলাম মাজেদা চাচি, কিন্তু কেমন পুরুষ মানুষ যে একটা মেয়ের চলে যাওয়ায় নিজেকে ভাবে কষ্ট দেয়, ঘরের মানুষগুলোর সাথে এমন করে? বোকা নাকি? একটা মানুষের জন্য এতগুলো মানুষকে কষ্ট দেয়? রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা মৌনতা বলল, তা কি জানি আমি যৌবনের প্রেমের তাড়না তোমরাই ভালো জানো, আমি ওসব বুঝি না বাপু। মাজেদা মুখ বিকৃত করে বললেন। মৌনতা দীর্ঘশ্বাস ফেলে তাড়া দিয়ে বলল, জবা যা, ভাইজানের জন্য খাবার বার। এরোজ নিচে আসলো 20 মিনিট পর। স্নান শেষের সিক্ত বদনে পাতলা টি শার্ট আর হাঁটু সমান শর্টস দেখে মৌনতা আর জবা মুখ বিকৃত করে নেয়। জবা ফিসফিসিয়ে বলে, লাজ লজ্জা নাই, শীতও নাই। মৌনতা বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলে, কিছুই নেই, আছে শুধু গা ভর্তি তেজ আর উগ্রতা। এরোজ নীরব প্লেট টেনে খেতে বসে। জবা হাতের কাছে আগে সব গুছিয়ে রেখেছে। খেতে খেতেই এরোজের চোখ আটকায় নীল শাড়ির আঁচল ছাপিয়ে লম্বা দোদুল্যমান বেনুনির নিচে থাকা বহু হেয়ার ব্যান্ডটির দিকে দৃষ্টি হঠাৎ করে শান্ত জলধারান্নে শীতল স্থির হয়ে আসে চুলের সাথে দুলতে থাকা নিজের কেনা ব্যান্ডটি দেখে। দীর্ঘ জীবনে সে শুধু স্মৃতি আঁকড়ে ধরাই শিখেছে, তাই এগুলোই তার সঙ্গী হয়। জীবনের এক পর্যায়ে কারো স্মৃতি হিসাবে এই বাহারি রকমের চুলের সরঞ্জামগুলো তার সঙ্গী হয়। তাই অভ্যাস মাফিক কোথাও বের হলে সেগুলো ব্যতীত কিছুই কেনে না। কিনতে কিনতে আজ রাখা জায়গা নেই। আসার সময় কিছু নিয়ে এসেছিল, রোজকে দিয়েছিল। থেমে যাওয়া হস্তদ্বয় আবার অধীর গতিতে ভাত মাখতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখের সামনে সব কেমন ধোঁয়াশে হয়ে আসছে। তবুও মস্তিষ্কে কিছু স্মৃতিরা সুস্পষ্টভাবে জীবন্ত হয়ে উঠছে। বুকের ভেতরে যন্ত্রণা অনুভব হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে এরোজের ঠোঁটের কোণে আলতো হাসির রেখা। তবে ক্ষণকাল যেতে যেতেই স্মিত হাসি মিলিয়ে গেল। তখন জবা পাশে এসে দাঁড়ালো আর হৈ হৈ করে শুধায়, ভাইজান আর কিছু লাগবে? এরোজ নিরুত্তর ঘাড় কাত করে তাকায় জবার বেনুনিতে ঝুলতে থাকা বহু হেয়ার ব্যান্ডের দিকে। পরপরই ঘাড় ঘুরিয়ে তাকায় অদূরে মৌনতার সাথে দাঁড়িয়ে থাকা মাজেদা চাচির দিকে, যার খোপাতেও শোভা পাচ্ছে তার কেনা বহু ক্লিপগুলো। ঠোঁটের কোণে থাকা আলতো হাসি অচিরেই তাচ্ছিল্যের হাসিতে পরিণত হয়। সে খেয়ে উঠে পকেট থেকে দুটো বুবু লুবু চকলেট বের করে নতমস্তকে সেটি মৌনতার দিকে এগিয়ে দিয়ে বলল, এই দুটো নাইল কে দিবে? বলে সে গটগট করে উপরে চলে যায়। চোখের সামনে সব কেমন ধোঁয়াশা হয়ে আসছে। মৌনতার চোখে মুখে উজ্জ্বলতা ছেয়ে গেল পছন্দের চকলেটটি দেখে। আজ নিজের হাতে যখন পড়েছে, এখান থেকে একটা গায়েব করে দিবে, নায়েলকে একটা দেবে। সে আনন্দ চিত্তে একটা চকলেট ছিঁড়ে তৎক্ষণাৎ মুখে পুরল। জবার মাজেদা চাচিকেও দিল আর বর্ণনা করলো এই চকলেটের অতুলনীয় স্বাদ।
বড্ড সহজ এক সম্পর্ক, অথচ তাতে জড়তার কমতি নেই এক ফোঁটা। এটা স্পষ্ট হয় রাতের অন্ধকারে, যখন বিছানার দুই প্রান্তে দুজন মানুষ নিজেদের যথাযথভাবে গুটিয়ে ঘুমায়। প্রয়োজন ব্যতীত কথা বলা যেন তাদের জন্য অপরাধ, একে অপরের দিকে তাকানো তো নিষিদ্ধ। এমনি দুটো সত্তা বহন করে দুজন দুজনার অগোচরে। গভীর নিদ্রায় আচ্ছন্ন তপবনের বুক ধরফর করে উঠল। সদ্য নিদ্রায় বিঘ্ন ঘটানো আওয়াজটাতে সে চকিতে উঠে বসল। হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্পটি জ্বালাতে দৃশ্যমান হয় রূপকথার কুচকানো ব্যথাতুর মুখশ্রী। আলো জ্বলে উঠতেই সহসা রূপকথার কুচকানো মুখটি মসৃণ হয়ে গেল। বিছানার অপর পাশে মেঝেতে পড়ে আছে সে। তপবন অবাক কণ্ঠে শুধায়, পড়লে কিভাবে? রূপকথা তেরছা চোখে তাকায়। আবার পড়ে দেখাবে নাকি? সে শাড়ি ঠিক করে উঠে দাঁড়ায়, পুনরায় বিছানায় বসে মিহিস্বরে বলল, ঘুমের ঘরে পড়ে গিয়েছি, আপনার ঘুম ভাঙানোর জন্য দুঃখিত। তপবন প্রতিক্রিয়াহীন শুধায়, ব্যথা পেয়েছো? রূপকথা তার দিকে এক পলক তাকে না বোধক মাথা নাড়ল, অতঃপর নীরবে শুয়ে পড়ে আর তপবনকেও বলে, চিন্তা করবেন না, ঘুমিয়ে। উল্টো দিকে কাত হয়ে বিছানায় গা এলিয়ে দিতে রূপকথা কোমর ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। ঘুমের ঘরে অপ্রস্তুতভাবে পড়ে যাওয়ায় বেশ ব্যথা পেলেও সেটাকে অগ্রাহ্য করার প্রয়াস করলো। তখনই চোখের সামনে একটা কিছু ভেসে উঠল। ব্যথানাশক স্প্রেটার দিকে দৃষ্টি সরিয়ে সে ঘাট ঘুরিয়ে তাকায় তপবনের দিকে। তপবন ইশারায় সেটি নিতে বলল, গম্ভীর গলায় বলে, ব্যথা সহ্য করতে নেই। ছোট একটি আঘাত বড় কোনো রোগের কারণ হতে পারে। একটা স্প্রে করে নাও, ব্যথা কমে যাবে। রূপকথা সেটি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। তপবন তা দেখে বলল, এটা মুভি স্প্রে, খুব ভালো ব্যথা নিয়ন্ত্রণ করে। রূপকথা তখনও সেটা আঁকড়ে ধরে শুয়ে থাকে। তপবন আলো নিভিয়ে শুয়ে পড়ে। বুকটা তখনও ধরফর করছে। বাবা হওয়ার পর থেকেই ঘুম হালকা হয়ে গেছে, আর একটু বয়স হয়েছে পর থেকে ঘুম একদম কমিয়ে গিয়েছে। বেড়েছে সন্তানের জন্য ভয়, চিন্তা। ভেবেছিল তানশানের কিছু হয়েছে, আগে তো দরজা খুলে রেখে ঘুমাতো। তানশানের কোনো সমস্যা হলে সে যেন সহজে বাবার নাগাল পায়, এখন তো আর তার সুযোগ নেই। তাই চিন্তাটা আরও প্রবল থাকে অবচেতনেও। আলো নিভে যেতে রূপকথা ধীরে স্থির শাড়ি সরিয়ে সেটা কোমরে স্প্রে করলো। পুনরায় একদম বিছানার পাশ ঘেঁষে ঘুমাতে নিলে ভেসে আসে তপবনের ভারী কণ্ঠ, এদিকে এগিয়ে ঘুমাও। আমার নার্সরা কোনো অভ্যাস নেই। আমি যেই কাজ করে ঘুমাই সেই কাজ করে আবার উঠতে পারি, তাই স্পর্শ লাগার কোনো ভয় নেই। জায়গা নিয়ে আরামে ঘুমাও। রূপকথা ঘাড় কাত করে আর চোখে তাকায় উল্টো দিকে মুখ করে। এক কথা বলা তপবনের দিকে। আশ্চর্য, লোকটা সব বুঝে যায় কি করে? বয়স্ক বলে তাদের সব দিকে বুঝদার হতে হবে? সে একটু এগিয়ে আসে বিছানার মাঝ বরাবর। তবে এ মাঝ বরাবর শুতে বলাই যেন তপবনের সবচেয়ে বড় অপরাধ ছিল। তখন সদ্যই ঘুমে লেগে এসেছিল তপবনের নেত্রোদয়, কিন্তু তার ঘুমে নিদারুণ ব্যাঘাত ঘটিয়ে নাক বরাবর ধপ করে কিছু পড়তে আচমকা ব্যথাতুর শব্দ করে উঠল সে। তখন সদ্যই ঘুমে লেগে এসেছিল তপবনের নেত্রোদয়, কিন্তু তার ঘুমে নিদারুণ ব্যাঘাত ঘটিয়ে নাক বরাবর ধপ করে কিছু পড়তে আচমকা ব্যথাতুর শব্দ করে উঠল সে। নাকের নরম হাড়ে আঘাত লাগায় টলটলে চোখে সে কপাল কুঁচকে হাত বাড়িয়ে ল্যাম্প চালায়। মুখের উপর মেলি এক হাত দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলে ঘাড় কাত করে নাকের উপর এক হাত দিয়ে কাঁধের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে রমণীটি। সে নাক ডলতে ডলতে আলতো হাতে সরিয়ে রূপকথার দেহের উপর রেখে দিল। নিজে আরও সরে যায় বিছানার কিনারায়। ল্যাম্প নিভে আবারও ঘুমানোর প্রয়াস করলে অনুভব হয় গলার উপর ধপ করে আবার আরেকটি হাত পড়েছে। তপবন ধৈর্য সহকারে সেটাও সরিয়ে রূপকথার দেহের উপর রেখে দিল। অতঃপর নিজের নাক চোখ রক্ষা করার প্রয়াসে কাত ফিরে ঘুমায়। কুয়াশার আবছায় কেটে কেবল ধরণীতে সূর্যের দেখা মিলছে। তন্মধ্যে ফাঁকা রাস্তায় সবচেয়ে সুন্দর দৃশ্য হলো বাবার পেছন পেছন নত শিরা হাঁটতে থাকা সন্তান। তকদির শিকদার কথা বলতে বলতে হাঁটছেন, তার পেছনে তপবন পিছে হাত বেঁধে গম্ভীর মুখে ধীর কদমে হাঁটছে, আর তপবনের পেছনে তানশান গম্ভীর মুখে হাঁটছে। তকদির শিকদার গুরু গম্ভীর গলায় শুধায়, এরোজের অবস্থা দেখেছো তপবন? জি আব্বু। তপবনের শান্ত কণ্ঠে তকদির শিকদার ফিরে তাকায়। কি বুঝলেন এরোজের অবস্থা দেখে? তোমার এত নিশ্চিন্তে শান্ত কণ্ঠ আমার হজম হচ্ছে না তপবন। বাবার কঠোর কণ্ঠে তপবন নতশির চলতে চলতে বলল, অফিসে কথা বলি আব্বু। বলেই তপবন ছেলের দিকে ফিরে তাকায়। তানশান নীরবে হাঁটছে। তপবন মৃদু হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা লেগেছে আব্বু, কাছে এসো। তানশান নীরবে বাবার কাছে চলে আসে। তার সত্যিই ঠান্ডা লাগছে। তপবন নিজের চাদরের আড়ালে ছেলেকে জড়িয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। বাবার উষ্ণতা
তানশানের জন্য সবচেয়ে প্রিয় কিছু। তার মুখে হাসি ফুটে উঠল। পিছু পড়ে যাওয়া তকদির শিকদার থমথমে নিঃশ্বাস ফেলে চলতে শুরু করলেন। ছেলের সামনে এইসব অসংলগ্ন আলোচনা করতে নারাজ, অথচ ঘরেই আস্ত এক অসংলগ্ন চরিত্রের মানুষ ঘোরাফেরা করে, হাঁটাহাঁটি করে। সকাল 7টার দিকে তপবন, তানশান আর তকদির শিকদার বাড়িতে ঢুকে। রূপকথা মৌনতা সকালে উঠে জবা আর মাজেদা চাচির সাথে মিলে নাস্তা তৈরি করছে। তারা আসতেই জবা তাদের জন্য চা নিয়ে ছুটল। 1 কাপ চা পান করে যে যার ঘরে যায়। তপবন ছেলের পিছু পিছু তার ঘরে ঢুকে ক্লাস রুটিন অনুযায়ী ব্যাগে বই খাতা ঢুকিয়ে রাখে। তানশান শীতে কাঁপতে কাঁপতে সে কম্বলের নিচে ঢুকে গিয়েছে। তা দেখে তপবন ছেলের পড়ার টেবিলের পাশে থাকা শেলফের ভেতর থেকে ফ্রুটসের কৌটাটা নামায়। একটা বাটিতে সেগুলো ঢেলে নিয়ে তানশানের বায়োলজি বইটা সহ তার কোলের উপর রেখে বলে, খাও আর বসে বসে পড়ো। বায়োলজি দেখতেই তানশানের চোখ মুখ কুঁচকে যায়। বিরক্তিকর বিষয় এটা তার কাছে। এটা পড়তে তার মোটেও ভালো লাগে না। আর প্রতিবার এটার কারণে সে খারাপ রেজাল্ট করে, তবুও বাবার কথা উপেক্ষা করার সাহস নেই। সে চুপচাপ বইটা হাতে নিয়ে পড়তে লাগলো আর একটা বাদাম মুখে তুলতে লাগলো। ছেলের স্কুলে যাওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু রেডি করে তপবন তার স্কুল ড্রেস আয়রন করে নেয়। দিনের বেশিরভাগ সময়টা তানশানের কাটে বইয়ের সাথে। শুধু বিকেলে বায়োলজি কোচিংয়ের পর 1 ঘন্টা সে হাদিস পার্ক সহ আশেপাশে ঘোরাফেরা করে বা কখনো বন্ধুদের সাথে খেলাধুলা করে। ছেলের স্বভাব পছন্দ, সবকিছু নিজের মতো হওয়ায় তপবনের জীবনযাত্রা অনেকটাই সহজ। যেহেতু তানশানের বেশিরভাগ সময় কাটে ঘরে, তাই তার ঘরে তার প্রয়োজনীয় সবকিছু সে সরবরাহ করে রাখে, খাবার থেকে শুরু করে কফি পর্যন্ত। তপবন কাজ করতে করতে বলল, আজ তোমার সাথে আমি স্কুলে যাব। কেন? তানশান বইয়ের পাতায় চোখ রেখে শুধায়। তপবনকে একটু ভাবনায় পড়তে হলো জবাবটি দেওয়ার জন্য, কেননা ছেলেকে তো নিজেই বারণ করেছে রূপকথাকে মা ডাকতে। তবে ছেলে এখন কি বলে তাকে সম্বোধন করবে? সে কিয়ৎকাল সময় নিয়ে বিষয়টা ছেলের উপরই ছেড়ে দিয়ে বলে, রূপকথাকে তোমার প্রতিষ্ঠানে ভর্তি করা যাবে? একই প্রতিষ্ঠানে পড়বে, একে অপরের খেয়াল রাখবে। তানশান সাথে সাথে ধরতে পারল না কথাটার মানে। তাকে সময় নিতে হলো। অতঃপর যখন বুঝতে পারল, সে নিভন্ত স্বরে বলল, ও তপবন এক পলক তাকায় ছেলেটার নিভে যাওয়া মুখটার দিকে। বুক ভরা উষ্ণ নিঃশ্বাস বেরিয়ে আসে। অন্তরালে একটা কথা চলে, এর থেকে কঠিন মুহূর্ত একজন বাবার জন্য আর কিছু হতে পারে না। একটা বাচ্চার ক্ষেত্রে প্রথম দিন স্কুলে যাওয়ার আনন্দটা যেমন হয়, রূপকথার ক্ষেত্রেও আজ আনন্দটা তেমনই। সে দ্রুত তৈরি হচ্ছে। পরনে আড়ঙের একটা মাল্টি কালার প্রিন্টের কটন শাড়ি, তবে সুতির শাড়ি হয় সেটা কেমন ফুলে ফুলে বসছে, মাথায় কাপড় দেওয়া যাচ্ছে না। চেঞ্জিং রুম থেকে পাঞ্জাবি পাল্টে এসে তপবন রূপকথার পাশে এসে আয়নার সামনে দাঁড়ায়। হাত ঘড়ি পড়তে পড়তে অবলোকন করে শাড়ির সাথে রূপকথার দ্বন্দ্ব। বেশ কিছুক্ষণ দেখে সে কাবার্ডের উপর থেকে একটা চাবি বের করলো। অতঃপর কাবার্ডের বন্ধ দরজাটা খুলে কিছু খুঁজতে লাগলো। কাঙ্ক্ষিত জিনিসটা পেতে সে সেটা হাতে নিয়ে রূপকথাকে দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি একটাই পরবে? শাড়ির আসল দিয়ে মাথায় কাপড় দিতে হয়তো তোমার সমস্যা হচ্ছে। তুমি হিজাব পরতে পারো, এটা কমফোর্টেবল হবে তোমার জন্য। এটা একটু পুরনো, তবে নষ্ট হয়ে যায়নি। আমি যত্ন করে রেখেছি, যেমনটা ছিল তেমনই আছে। আর কিছুক্ষণ একটু কষ্ট করো, আসার সময় তোমার প্রয়োজনীয় সব জিনিস কিনে আনবো। তপবনের কণ্ঠে ভরপুর জড়তা ছিল, কেননা এটা পূর্বার। রূপকথায় বিষয়টা কিভাবে নেবে সেটা সে জানে না। খুব ভালোভাবে যে নেবে না সেই আন্দাজ থেকে মূলত জড়তা সৃষ্টি। তবে পরিস্থিতির মতো তপবনের এই জড়তাকে রূপকথা বুড়ো আঙ্গুল দেখে বিনা বাক্য ব্যয় হাত বাড়িয়ে দিল। মুহূর্তে তপবনের জড়তা গায়েব হয়ে গেল। সে তপবন মৃদু হেসে হিজাবটা রূপকথার হাতে দেয়। বিয়ের পর দ্বিতীয়বার নির্জনা বেগম এক চোখ জুড়ানোর মতো প্রশান্তিদায়ক দৃশ্য দেখল। তবে প্রথম দিনের মতো আজ আর আনন্দ পেল না, বরং তার মুখটা পাংশুটে বরণ ধারণ করেছে। তপবন, রূপকথার তানশান একসাথে তৈরি হয়ে নিচে নামছে। রূপকথা শাশুড়ির কাছে বলতে গেলে নির্জনা বেগম রাগে গজগজ করে উঠল, তবে কিছু বলার সুযোগ পেল না তপবনের কারণে। তপবন মায়ের কাছে বলে দ্রুত বেরিয়ে আসে ঘর থেকে। 8:40 বাজে। 9টায় তানশানের ক্লাস। তানশান শুধু বারবার আর চোখে রূপকথার দিকে তাকাচ্ছে। মানুষটার উপস্থিতি তার মধ্যে বিন্দুমাত্র বিরূপ প্রভাব সৃষ্টি করতে না পারলেও তার পরনের হিজাবটি তার ভিতর বিরূপ প্রভাব সৃষ্টি করছে। ওটা যে তার মায়ের। এতদিন যেগুলো ছুঁয়ে ছুঁয়ে মাকে অনুভব করত, আজ সেগুলো অন্য কারোর পরনে দেখে তার মনে হলো তার মা হারিয়ে যাচ্ছে কারোর মাঝে। তানশান খুব চেষ্টা করছে নিজের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করতে, তবুও মন মস্তিষ্ক যেন অবুঝ হয়ে যায় মায়ের ব্যাপারে। গাড়ির কাছে আসতে তপবন দেখলো সে ফোন আনেনি। সে রূপকথার তানশানকে বলল, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি 2 মিনিটের মধ্যে আসছি।
তানশান মাথা নেড়ে ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়ল। রূপকথা গাড়ির কাজ ভেদ করে দেখলো সে কোথায় বসবে। বাবা ছেলে সামনে বসবে, তার মানে সে পেছনে বসবে। তাই সে পেছনের দরজা টান দিল, কিন্তু খুলল না দরজাটা। ফলশ্রুতিতে সে আরো জোরে জোরে টানতে লাগলো। তার মনে হচ্ছে তার দেহে জোর নেই, তাই দরজাটা হয়তো খুলছে না। সে নিজের সর্বশক্তি দিয়ে টানাটানি করতে লাগলো। তানশান পিছু ফিরে তাকায় এত টানাটানি দেখে। এক পলক দেখে সে নীরবে গাড়ি থেকে বেরিয়ে আসে। রূপকথার পাশে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, পাশে সরুন, আমি খুলে দিচ্ছি। রূপকথা বিনা বাক্য ব্যয়ে সরে গেল। তানশান মুহূর্তের মাঝে দরজা খুলে দিয়ে তাকে ইশারা করলো ভেতরে বসতে। রূপকথা হা করে তাকিয়ে রইল তানশানের দিকে। সে এতক্ষণ কত কি করলো, খুলল না, অথচ তানশান আসতেই খুলে গেল। কি হলো, বসুন। তানশানের কথায় রূপকথা হতচকিত মাথা নেড়ে সাই জানিয়ে ভেতরে ঢুকে যায়। তানশান দরজা আটকে নিজেও এসে সিটের বসে। তপবন ও তাড়াহুড়ো করে ফোন নিয়ে সে গাড়িতে বসলো। তানশানকে ক্লাসে পাঠিয়ে তপবন রূপকথার ভর্তির কাজ সম্পন্ন করলো, তাকে নিয়ে কেনাকাটা করলো। আর এই পুরোটা প্রহরে তপবন একবারও এটা বলতে ইতস্তত বোধ করেনি যে মেয়েটা তার স্ত্রী, বরং গাম্ভীর্যতা বজায় রেখে অকপটে বলেছে মেয়েটা তার স্ত্রী। নিউ মার্কেটের অলিগলিতে আইসক্রিম পার্লার থাকে। তপবন রূপকথা সেখান থেকে বের হওয়ার পথে তপবন রূপকথাকে নিয়ে সেখানে দাঁড়ায়, হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে, আমাদের ঘর সকালে বাইরে বের হলে এখানে সবাই আইসক্রিম খেতে আসতো। সকলের খুব পছন্দ। তোমার আইসক্রিম নিশ্চয়ই পছন্দ। তুমি কোন ফ্লেভারে খাবে বলো? এই শীতে আইসক্রিম? রূপকথা কপাল কুঁচকে শুধোয়। তপবন প্রফুল্ল কণ্ঠে বলল, আইসক্রিম আবার কোনো কাল আছে নাকি? এই স্বাদের কাছে শীত গরম হার মানে। আমার তানশান রোজ আর নাইলে শীতকালে আইসক্রিম খেতে আরও বেশি ভালো লাগে। রূপকথার আইসক্রিম খুব পছন্দ। তার তো সবসময় 5 টাকার আইসক্রিমগুলো খায়। সেগুলো লোকেরা হেঁটে হেঁটে বিক্রি করে। সেখানে আইসক্রিম বলতে বরফ, কোনো ফ্লেভার আর থাকে না। সে মিহিস্বরে বলল, আপনার যেটা ইচ্ছা সেটা দিন। তাহলে চকলেট কিনে দিতে বলি? হ্যাঁ, আমি আর তানশানও চকলেট খাই। রূপকথা মাথা নেড়ে সায় জানায়। রূপকথা অবাক হলো। লোকটা মেশিনের নিচে কোনটা ধরতে যাতে আইসক্রিম পড়তে লাগলো। তার চোখে মুখে বিস্মিত ভাব। লোকটা টিস্যুতে মুড়ে আইসক্রিম তার হাতে দিতেই রূপকথা অবাক পানে দেখতে লাগলো আইসক্রিমটা। কিভাবে আইসক্রিম পাওয়া যায় সে আগে কখনোই দেখেনি। তপবন তাড়া দিয়ে বলল, খাও, গলে যাবে। রূপকথা মুখে নেয়। অসম্ভব সুস্বাদু আইসক্রিমটি মুখে তুলতেই তার মুখশ্রী মলিন হয়ে গেল। এত সুস্বাদু আইসক্রিম যদি শুকতারাকে খাওয়াতে পারত, ও তো নিশ্চিত আনন্দে আত্মহারা হয়ে যেত। সে আর খেতে পারল না আইসক্রিমটা। তপবনকে বলল, আমি আর খাবো না। খাবি না মানে? ভালো লাগেনি? তপবন আশ্চর্য হলো। রূপকথা আইসক্রিমটা বাড়িয়ে দিয়ে বলল, আমার শীত করছে, খেতে পারছি না আমি। ও ঠিক আছে, দাও। তপবন নিয়ে নেয় আইসক্রিমটা। দুজনে নিউ মার্কেট থেকে বের হয়ে গাড়িতে বসে। তপবন নিজের শেষ করে রূপকথাটা মুখে তুলতে নিলে রূপকথা মৃদু চেঁচিয়ে উঠে বলল, ওটা এটো। বাধা দিল, সেটা কার্যকর হলো না। তপবন মুখে তুলে নিয়েছে আইসক্রিম। সে খেতে খেতে ভীষণ সাবলীল ভাবেই বলল, শুনেছি স্বামী স্ত্রী এটা খেলে নাকি ভালোবাসা বাড়ে। আমাদের মধ্যে এটার বড্ড কমতি রয়েছে, তাই এটা একটা ভালো উপায় ভালোবাসা বাড়ানোর জন্য। তপবনের ঠোঁটের কোণে উপহাসের হাসি। রূপকথার কপাল কুঁচকে এক পলক দেখল লোকটাকে। হুটহাট অন্যরকম লাগে লোকটাকে, কিন্তু কখনোই খারাপ লাগেনি। দীর্ঘশ্বাস ফেলে রূপকথা সামনে তাকায়। তপবন আইসক্রিম শেষ করে রূপকথার সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। শীতল সমীরণে ললাটে ঢেকে রাখা রুক্ষ শুষ্ক লালচে চুলগুলো উঠছে। পেয়ারা গাছটার সাথে সাথে গা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা শুকতারা মলিন মুখে কাঁধ গলিয়ে সামনে পড়া চুলগুলোতে আঙ্গুল পেঁচাচ্ছে। নাসারন্ধে তখন ফুরফুর করে প্রবেশ করছে ইলিশ মাছ ভাজা আর সুঘ্রাণ। কথায় আছে ঘ্রাণে অর্ধভোজন। শুক্তারাও ঠিক সেটাই করেছে। ইলিশ মাছ ঠিক করে খেয়েছিল তার মনে নেই। মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় একটু চেখে দেখার, তবে সেটা যেন তাদের জন্য বিলাসিতা। অভ্যন্তরীণ ইচ্ছারা আরও তীব্রতর হতে নিলেই শুক্তারা দ্রুত কদমে ঘরে চলে যায়। এখানে হর হামেশাই এমন সুস্বাদু খাবারের ঘ্রাণ ভেসে বেড়ায়। নীলিমা মাত্রই কচুরলতি কেটে উঠল। শুক্তারা মন্থর গতিতে গিয়ে মায়ের পাশে বসে। মসুর ডাল ধুতে ধুতে নীলিমা তাকায় মেয়ে শুকনো মুখের দিকে। নরম স্বরে জিজ্ঞাসা করে, কি হলো, মুখটি এমন শুকনো কেন? শুক্তারা মায়ের প্রশ্নটি এড়িয়ে জিজ্ঞাসা করে, কি রান্না করছো? ডাল আর কচুর লতি চচ্চড়ি করব। তোর তো খেতে ভালো লাগে এটা। না, ভালো লাগে না। আগে ভালো লাগতো, কিন্তু 1 সপ্তাহ যাবত এটা খেতে খেতে আর ভালো লাগছে না। শুক্তারার বিলম্বহীন স্বগতোক্তিতে নীলিমা ম্লান হাসলো। আশ্বাস দিয়ে বলে, আজ একটু কষ্ট করে এটা দিয়ে খা। কাল আমিনাকে দিয়ে বাজার করাবো, মাছও আনাবো, ঠিক আছে? মায়ের কথা শুনতেই শুক্তারার মুখশ্রী চকচক করে উঠল। সে আবদার করে বলে,
আম্মা ইলিশ মাছ আনবে? ইলিশ মাছের নাম শুনতে নীলিমার মুখশ্রী ঠিক একই হারে বিবর্ণ হয়ে গেল যতটা উজ্জ্বল মুখশ্রী এই মুহূর্তে শুকতারার। সে নিভূস্বরে বলে ওঠে, ইলিশ মাছ? সে তো অনেক দাম রে মা, অত টাকা তো মায়ের কাছে নেই। বরাবরের মতো এই শুকতারার জীবনে আর মুখে উজ্জ্বলতা বেশিক্ষণ স্থায়ী হলো না। সে লাঠি দিয়ে মেঝে খোঁচাতে খোঁচাতে বলল, ও। নীলিমা আঁচলে হাত মুছে মেয়েকে কাছে টানে। শুকতারা লেপটে যায় মায়ের বুকে। নীলিমা মেয়ের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, মন খারাপ করিস না মা, এখন তো ভালো কাজ পাচ্ছি, টাকা জমিয়ে সামনের মাসে তোকে ইলিশ মাছ এনে খাওয়াবো, ডিমওয়ালা। শুকতারা ম্লান হেসে মাথা দোলায়। সে জানে এগুলো মায়ের মিথ্যা আশ্বাস। ছোটবেলা থেকেই এমন কত শুনেছে। মামের আলপাপনের মাঝে কেউ হাঁক ছেড়ে ডাকে নীলিমাকে। শিকদার বাড়ির ড্রাইভারের আওয়াজে নীলিমা মাথায় কাপড় টেনে বের হয়। বরকতকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, জি দেখেছেন? বরকত মাথা দুলিয়ে বলে, সাসি, এই ব্যাগগুলো রাইখেন ভিতরে, অনেকগুলা ব্যাগ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।